সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 690তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আজ আলোচনার জন্য দুজন অতিথিকে সংযুক্ত করেছি, স্টুডিওতে সংযুক্ত করেছি। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে সংযুক্ত আছেন সংযুক্ত আরব আমিরাত থেকে ডাক্তার মোস্তাফিজুর রহমান, এবং আরেকজন সংযুক্ত রয়েছেন ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সিরাজি। দুজনই সংযুক্ত আরব আমিরাত থেকে সংযুক্ত রয়েছেন। তো তাদের সাথে আমরা কথা বলবো। দুজনকেই আমাদের বাংলা ভিশন যে প্রবাসীমুখ প্রোগ্রাম, এই প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই চলে যাচ্ছি ডাক্তার মোস্তাফিজুর রহমান। আমরা ডাক্তার মোস্তাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাইবো, আপনি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন এবং একজন চিকিৎসক হিসেবে সেখানে আপনি আছেন। আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে আমরা তো দেখি যে বাংলাদেশে অনেক চিকিৎসক রয়েছেন যারা দেশেও ভালো করছেন, আবার অনেকে যেতে চান। তো আপনি কি আমাদেরকে একটু বলতে পারবেন যে সংযুক্ত আরব আমিরাতে ঠিক কী সংখ্যক চিকিৎসক রয়েছেন এই মুহূর্তে? আপনাদেরকে আমি বলতে চাই এটা প্রায় 150 থেকে 160-এর মতো এখন। তা আরো একটু বেশি হতে পারে, কারণ হচ্ছে যে আমরা এখানে রিসেন্টলি যেটা করেছি যে এখানে যারা জুনিয়র ডাক্তার রিসেন্টলি বেশ কিছু আসছে, ওরা একটা হোল ইউএইতেই ওরা একটা গ্রুপ তৈরি করেছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের গ্রুপ, তাতে আমি যে সংখ্যাটা দেখি প্রায় 170-এর মতো। তো আরো থাকতে পারে, কিন্তু বাট উই হ্যাভ এ নাও গুড কমিউনিকেশনস। এখানে এই ডাক্তাররা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে এবং এরা একজন আরেকজনকে হেল্প করার চেষ্টা করছে এখন। আপনাদের যে আপনারা যারা চিকিৎসক রয়েছেন, আপনাদের সুযোগ সুবিধা কেমন? ধরেন অন্যান্য পেশার মতো সেখানে যে আপনারা চিকিৎসা পেশা চালিয়ে যাচ্ছেন, আপনি নিজেও প্রতিষ্ঠিত হয়েছেন, অন্যদের জন্য বলবেন যে সুযোগ সুবিধাটা কেমন পান? এই সুযোগ সুবিধাটা কিন্তু এমিরাটস টু এমিরাটস কিছুটা ভ্যারি করে। যেখানে আবুধাবিতে আমার কাছে মনে হয় যে একটু বেটার, তারপরে দুবাই, শারজা, আজমান। এখানে একটা জিনিস বলে রাখা ভালো সবার জন্য, যে এখানে কিন্তু পুরা এমিরাটসেই একটা আছে আবুধাবি হেলথ অথরিটি, একটা আছে ডিওএইচ, দুবাই হেলথ অথরিটি আছে, এমওএইচ মিনিস্ট্রি অফ হেলথ, আদার এমিরাটস গুলা। তো সুতরাং যদি আমি বলি যে ফ্যাসিলিটিস, এটা তো ডেফিনেটলি যে আপনি একজন কনসালটেন্টের ফ্যাসিলিটি ডেফিনেটলি ভালো হবে, তারপর স্পেশালিস্ট, তারপর জিপি। তবে একটু যেটা ডিপেন্ড করে যে আম, আহ, ডাক্তাররা যদি ঠিক মতো প্রিপারেশন নিয়ে আসে এবং ভালো ট্রেনিং নিয়ে আসে, এখানে অবশ্যই এখানকার ডাক্তারদের স্কোপ অনেক ভালো এখন। ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সিরাজি, আপনার কাছে জানতে চাইবো, আপনি যে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, তো এখানে প্রকৌশলীদের সংখ্যা কেমন? বাংলাদেশের প্রকৌশলী সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের প্রকৌশলীদের একটা বিশেষ ডিমান্ড আছে। ইভেন ইলেকট্রিসিটি সেক্টর, টেলিফোন সেক্টর, সব সেক্টরে বাংলাদেশি প্রকৌশলীরা অত্যন্ত সুনামের সাথে কাজ করতেছে, এবং তার কারণে আমরা অনেকগুলো প্রকৌশলী একসাথে, টেলিফোন ডিপার্টমেন্ট, দুবাই ইলেকট্রিসিটি, আবুধাবি ইলেকট্রিসিটি, সব জায়গায়। এবং আবুধাবি গভর্নমেন্টও স্বীকার করে যে আমরা এই দেশের আবুধাবির ডেভেলপমেন্টের, সংযুক্ত আরব আমিরাতের ডেভেলপমেন্টের একটি পার্ট। সংখ্যাটা কেমন? মানে বাংলাদেশি যারা প্রকৌশলী রয়েছেন তাদের সংখ্যাটা কেমন? গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার সংখ্যা মোর দেন 500, এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে 1000 থেকে 1500 ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাজ করে। আমাদের বাংলাদেশি প্রকৌশলীরা অত্যন্ত সুনামের সাথে সংযুক্ত আরব আমিরাতে কাজ করতেছে, এবং এতই সুখ্যাতি যে ইন্ডিয়ানরা পর্যন্ত মাঝে মাঝে বাংলাদেশি প্রকৌশলীরা, স্পেশালি ইলেকট্রিসিটি সেক্টরে, সংযুক্ত আরব আমিরাত এর আবুধাবি, দুবাই এবং শারজাতে তাদের প্রকৌশলীরা অত্যন্ত সম্মানের সাথে বড় বড় পজিশন গুলা হোল্ড করতেছে। ইভেন কি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিয়ানরা পর্যন্ত বাংলাদেশিদেরকে ওই পজিশন যাইতে ওরা আমাদের আন্ডারে কাজ করতেছে। আমাদের প্রকৌশলীদের একটা ডেডিকেশন আছে সংযুক্ত আরব আমিরাতে। ইভেন ইউএই গভর্নমেন্টের মিনিস্ট্রি গুলাও বাংলাদেশি প্রকৌশলীদেরকে যথেষ্ট সম্মান করে এবং আমাদেরকে যথেষ্ট ফ্যাসিলিটি দেয়, এবং বিভিন্ন সেক্টরে আমরা লিড করতেছি। এই যে ইঞ্জিনিয়ার, সেখানে তো চাহিদা রয়েছে, তারপরেও আমরা দেখি যে আমাদের সংখ্যা কম বা কম যায় কেন বাংলাদেশ থেকে? আসলে ইঞ্জিনিয়ারিং এখন গত কয়েক বছর থেকে তো আমাদের ইঞ্জিনিয়াররা ভিসা বন্ধ হওয়ার কারণে, ভিসার কারণে আমাদের ইঞ্জিনিয়াররা যাইতে পারতেছে না। কিন্তু এখন
এই ক্ষেত্রে একটি বড় ফ্যাক্টর হলো আমাদের ইঞ্জিনিয়ারিং স্টাডি গুলোর সাথে সাথে প্রকৌশলীদেরকে আধুনিক মানের, যেমন সিভিল ইঞ্জিনিয়ার আমাদের দেশে প্রচুর পাওয়া যায়, কিন্তু সেফটি সিস্টেম অথবা আপনার এই ফায়ার সিস্টেমের উপরে আমরা এক্সপার্ট লোক পাওয়া যাচ্ছে না। দেখা যায় যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথে সেফটি ইঞ্জিনিয়ারিং যদি কেউ একটা কোর্স করে যায়, এখানে যদি বিশ্ববিদ্যালয়গুলো সেফটি ইঞ্জিনিয়ারিং এর উপর তাদেরকে স্পেশাল কোর্স দেয়, সেক্ষেত্রে সে একজন এই সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে একটা বিল্ডিং এর সেফটি কাজও করতে পারবে। অথচ এই ছোট কোর্সটি অন্যান্য জায়গায় আপনার এই ইন্ডিয়া থেকে অন্যান্য দেশে এগুলা তারা ইউনিভার্সিটি গুলা থেকে কোর্সের ভিতরে অন্তর্ভুক্ত করেছে। আজকে আমাদের এটা কিন্তু অত্যন্ত আর্জেন্ট ইস্যু। ইভেন মেকানিক্যাল, যে কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যদি কোনো ফ্যাক্টরিতে কাজ করে, সেই ফ্যাক্টরি পর্যন্ত সেফটি ইঞ্জিনিয়ারিং, সেফটি ইজ এ বিগ ইস্যু। কিন্তু আমাদের দেশে আমি দেখছি কোথায় সেফটির উপরে কোনো গুরুত্ব দিচ্ছে না। আপনি যে কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটতে পারে, ফায়ারের দুর্ঘটনা ঘটতে পারে। এখন এইগুলো আমাদেরকে প্রফেশনালি বিদ্যুৎ ডিপার্টমেন্ট, ইলেকট্রিসিটি, আপনার পাওয়ার জেনারেশন, ডিপিডিসি সমস্ত ক্ষেত্রে এগুলা কম্পালসারি করা উচিত। তখন একজন লোক যেমন ইঞ্জিনিয়ারিং কাজে পারদর্শী, সেম কাজে সে সেফটিতে পারদর্শী, তখন সে প্রায়োরিটি পাবে ইউজ জবে। আপনি বলছিলেন যে এই যে ভিসা বন্ধের, ইঞ্জিনিয়ারদের ভিসা বন্ধের কথা বলছিলেন, এটার কারণ কি? মানে ইঞ্জিনিয়ারদের ভিসা বন্ধ কেন? গত 5 বছর বিভিন্ন ইস্যুতে বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার এবং নতুন ভিসা ইস্যু করতেছে না। শুধু ইঞ্জিনিয়ারদের জন্য আমরা অনেক লেখালেখি করার পরে, আমরা মিনিস্ট্রির সাথে যোগাযোগ করার পরে এটা খুলছে। এবং এই ক্ষেত্রে আমাদের এই পররাষ্ট্র মন্ত্রণালয়গুলা যদি যোগাযোগ বাড়াইতে হবে। এবং আমাদের ক্রাইম রেটের কারণে বিগত দিনগুলোতে আপনি শুনলে খুশি হবেন, গত সারদা ইউই গভর্নমেন্ট একজন ইমিগ্রেশন পুলিশ আমাকে ডাকি বলল যে পুরুষদের ভিসা বন্ধ, সেখানে মহিলাদের ভিসা খোলা। কিন্তু আমাদের দেশে কিছু আদম ব্যবসায়ী কিছু পুরুষকে মহিলার বোকরা পরায় ছবি তুলে ইউইতে নিয়ে গেছে। যখন এই লোকগুলা তাদের এই ভিসা 2 ইয়ার্স এর রেসিডেন্স ভিসা করার ক্ষেত্রে ব্লাড টেস্ট দিতে হয় এবং সেখানে আপনার এই ইউরিন টেস্ট দিতে হয়। যখন ইউরিন টেস্ট দিতে ধরা পড়ছে যে এগুলা মহিলা, এগুলো পুরুষ, কিন্তু ভিসা হয়েছে কি, ভিসা করে গেছে মহিলার। এই ধরনের বড় অপরাধ আমাদের দেশের লোকগুলা করে। এবং ইউই গভর্নমেন্ট এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে যে এটা একটা রাষ্ট্রের জন্য বড় ক্রাইম। আপনি তাদের সিস্টেমকে চরমভাবে ফাঁকি দিচ্ছেন। আমাদেরকে এই জিনিসটা আমাদের মধ্যে থেকে অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে এই 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 মহিলাগুলা কিভাবে, এই পুরুষগুলা কিভাবে মহিলার বোকরা পরে ঢাকা এয়ারপোর্ট থেকে পাড়ি দিছে। এবং দুবাই গভর্নমেন্ট তারা মনে করছে যে আই টেস্টে কোনো পুরুষ মহিলা ধরা যায় না। যখন আপনি ইউরিন টেস্ট ধরা হবে তখন সেই ক্ষেত্রে পুরুষ কি মহিলা, এবং এটি একটা রাষ্ট্রীয় বদনাম। আমরা যদি ওই দেশে, দুবাইতে সারা ওয়ার্ল্ড থেকে ইঞ্জিনিয়ার পাওয়া যাচ্ছে। আপনি এখন দুবাইও একটা হটকেক, ইভেন কি নট অনলি ইঞ্জিনিয়ারিং সেক্টর, বিভিন্ন সেক্টর গুলোতে দুবাইতে এখন এক্সপিরিয়েন্স লোক দরকার। এদের কোনো ওই লেবার লোকের এখন আর দুবাইতে প্রয়োজন নাই, ওদের এক্সপানশন হয়ে গেছে। এখন ইভেন কি ব্যাংকিং সেক্টরে আপনি দেখেন প্রচুর ব্যাংকার দরকার এখন ওই দেশে নিচ্ছে, ওরা এক্সপার্ট লোকদেরকে দিচ্ছে। আমি গতকালকে বাংলাদেশের এই প্রবাসী কল্যাণ সচিবের সাথে আমি আমার এই কথাগুলো ওনার কাছে পৌঁছাইছি যে আপনারা দুবাইতে একটু ট্রেনিং দিয়ে এক্সপার্ট লোকদের পাঠান। আমাদের তো অনেকগুলো এই টিটিসি আছে গভর্নমেন্টের, এই টিটিসি গুলাতে আপনার পড়ানোর সিস্টেম চেঞ্জ করেন, আন্তরিকতা নিয়ে কাজ করেন। আমি আরেকটি সাজেশন দিয়েছি যে বর্তমানে ইউইতে আমরা যারা 60 বছর থেকে কাজ করেছি, আমাদের অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে। আমরা রুটিন অনুসারে বাংলাদেশে আসি দেশ ও জাতির খেদমত করার জন্য। গেটার ইন্টারেস্ট অফ কান্ট্রি এন্ড নেশন, আপনার কাছে আসবো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ডাক্তার, আপনি শুনলে খুশি হবেন, আমাদের ইঞ্জিনিয়াররা দুবাইতে 50,000 দিরহাম পর্যন্ত বেতন পাচ্ছে অত্যন্ত সুনামের সাথে। আমরা যদি দেশের জন্য কিছু করতে পারি তাহলে এটাতে বড় অবদান থাকবে। বাংলাদেশের 500 ইঞ্জিনিয়ারের উপরে ইউইতে চাকরি করতেছে, ব্যবসা করতেছে, আলহামদুলিল্লাহ।
ডাক্তার মোস্তাফিজুর রহমান, আবার আপনার কাছে আসছি। আপনার কাছে জানতে চাইবো যে আমরা নানান সময় দেখি যে সংযুক্ত আরব আমিরাতে যেতে গিয়ে, যেমন আমাদের শহীদুল ভাই বলছিলেন যে কিছু লোক তারা আসলে পুরুষ কিন্তু মহিলা ভিসায় গেছেন, তো এটা আসলে কি কোনোভাবে সম্ভব? এবং সে দেশের ভিসা তো নিতে হয়, ছবি দিয়ে, কাগজপত্র দিয়ে, ডকুমেন্টস দিয়ে ভিসা নিতে হয়, তো এটা কি আসলে এইভাবে সম্ভব, বা এইগুলা এড়ানো যায় কিভাবে? না না, ডাক্তারদের ক্ষেত্রে এটা অসম্ভব ব্যাপার। ডাক্তাররা এখানে দুইটা জিনিস, আপনাকে একটা লাইসেন্স করতেই হবে, সে লাইসেন্সে আপনার ডাটা ফ্লো আপনাকে দিতেই হবে। তো সেটা ম্যাক্সিমাম ডাক্তারই ভালো করে জানে। তবে আমি যতদূর জানি অনেক সময় ফেক মানে ইনভাইটেশন লেটার আসে। আমি আমাদের সময় আমরা দেখছি যে ইনভাইটেশন লেটার যে অনেক ভালো স্যালারি, এবং এবং বলা হয় যে কোনোভাবেই আহ, 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 অনেক ধরনের ফ্যাসিলিটিস, কিন্তু অ্যাকচুয়ালি অনেক ফেক কোম্পানিও আছে। ওই প্রতারকদের কাছ থেকে সাবধান হতে হবে। এখানে এই দেশে কেউই লাইসেন্স ছাড়া, হ্যাঁ, প্রথমে ডাটা ফ্লো দিয়ে এক্সাম পাস করতে হবে, এরপর লাইসেন্স পেতে হবে, তারপরে হচ্ছে জব অফার আসবে। এর আগে যদি কেউ জব অফার করে অনেক লুক্রেটিভ, মনে করতে হবে যেটা ফেক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে আসছি এখনই। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আজ আলোচনা চলছে দুজন অতিথির সাথে, দুজনই সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত রয়েছেন। মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ থেকে যদি কোনো চিকিৎসক যেতে চায় সংযুক্ত আরব আমিরাতে, তার ক্যারিয়ার করতে চায়, তিনি যদি সেখানে পেশা হিসেবে চিকিৎসা পেশা নিতে চান, তাহলে তার জন্য আসলে কি করা দরকার? এখানে প্রত্যেকটা বাংলাদেশি, এখন বাংলাদেশ থেকে যারা আসতে চান তারা এখানে যে, যেটা বললাম আমি, যে ডিওএইচ, আবুধাবি, দুবাই এবং আদার এমিরেটস, ওদের একটা ডাটা ফ্লো আছে। এটা কিন্তু বাংলাদেশ থেকে এই ডাটা ফ্লোটা ফিল করা যায়। সে ডাটা ফ্লোতে ওদের ওয়েবসাইটে যে রেজিস্ট্রেশন করতে হবে, এখানে কিছু কিছু এজেন্সিও আছে, তারা হেল্প করে, কিছু পয়সার বিনিময়ে হেল্প করে। এরপরে ডাটা ফ্লোতে সমস্ত সার্টিফিকেটস গুলা ওদের ভেরিফিকেশন করার পরে তারপর বাংলাদেশ থেকেই পরীক্ষা দেওয়া যায়। বাংলাদেশ থেকে পরীক্ষা দেওয়ার পরে যখন পাশ করা হয়ে গেল এক্সামটা, এক্সামিনেশন পাস পাস করার পরে সেকেন্ড স্টেপ আছে হচ্ছে লাইসেন্স। ওই লাইসেন্সিং এর জন্য এই দেশে আসতে হয়, কোনো একটা ক্লিনিক কিংবা হসপিটালের সাথে করতে হয়। তো সেটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যে পাশ করাটা যত সহজ, কিন্তু এখানে এসে চাকরি খোঁজাটা হচ্ছে তত কঠিন। এখানে নার্সদের অনেক সুবিধা, কারণ এখানে ডক্টরস টু নার্স রেশিও কিন্তু অনেক, মানে নার্সের সংখ্যা অনেক বেশি। যার ফলে হয়েছে কি, যে ম্যাক্সিমাম এই অপরচুনিটি নাই থেকে ইন্ডিয়ার কেরালা থেকে ডাক্তার নার্সরা আসেন, এবং ইয়ের থেকে কি বলে ফিলিপিন থেকে। এখন ফিলিপিনে ওরা ওদের ট্রেনিং ইনস্টিটিউট আছে, যে ওরা ওদের ফ্যাক্ট মানে ওরা নার্স তৈরি করে শুধুমাত্র করার জন্য, এখানে আসার জন্য। মানে আমাদেরও আমাদের দেশে এরকম কিছু থাকা দরকার, যারা নার্সরা আসবে যাতে ইংলিশে একটু ভালো কথা বলতে পারে, কমিউনিকেট করতে পারে। বাকি সব কিন্তু এখানে এসে শিখে যাওয়া যায়। ওদেরও নার্সিং এক্সামিনেশন দিতে হবে। ওদের ওখানে অনেক ধরনের এজেন্সি আছে যারা ও নার্সদেরকে ট্রেনিং দেয়, এবং ট্রেনিং দিয়ে ওদেরকে এক্সাম এক্সাম করে প্রিপেয়ার করে এই দেশে পাঠায়। এখানে দেখা যায় যে এই সিস্টেমটা যদি করা যায়, যে কিছু ইনস্টিটিউট হবে যারা নার্সদেরকে ট্রেনিং দিবে, তাদেরকে কিভাবে পরীক্ষা দিতে হয় এসব পরীক্ষা। কিন্তু আমাদের নার্সরা কিন্তু ট্যালেন্টেড, কিন্তু মোস্ট অফ দ্য নার্স হচ্ছে কি ইংলিশে কমিউনিকেট করতে পারে না। তো এইটা খুব ইম্পর্টেন্ট যে ইংলিশে যদি একটু কমিউনিকেট করতে পারে, স্মার্ট হয়, আর যদি এই এক্সাম দিয়ে আসতে পারে, তাহলে ডেফিনেটলি আমাদের এখানে নার্সদের প্রচুর ডিমান্ড। এখানে বাংলাদেশি নার্স এখানে নাই, আমি দেখি নাই, কিন্তু এখানে ইন্ডিয়ান নার্স এবং ফিলিপিনো নার্স মানে মানে অনেক। আমি তো আসছি এখানে প্রায় 14 বছর আগে, তখন একটা নিয়মে রিক্রুটমেন্ট হতো, কিন্তু এখন আমাদের যে জুনিয়র যারা আছে, যারা জিপি, হ্যাঁ, তারা আগের চেয়ে অনেক স্মার্ট। ওরা কিন্তু এই এখন অনেক বেশি নাম্বারে আসছে। মানে আমি আমি তো জানি যে এই খুব মানে
ফ্রিকুয়েন্টলি এখন ডাক্তাররা আসছে বাংলাদেশ থেকে, কিন্তু একটাই স্কোপ হচ্ছে যে জব অপরচুনিটিটা আগের চেয়ে, আগে যেমন আমরা বলতাম যে খুব ইজিলি হয়ে যেত, স্পেশালি আবুধাবিতে সহজে হয়, দুবাই এবং আদার এমিরেটসে জব এবং স্যালারি দুইটাই একটু কম হয়। আমি মনে করি যে একটা আছে যে আমরা কিভাবে আসবো আমরা জানি না, হ্যাঁ, একটা রাস্তাটা তৈরি করে দেওয়া। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাই, যেমন আমি হেলথ এন্ড হোপকে ধন্যবাদ দিতে পারি। হেলথ এন্ড হোপ এই হসপিটালটা, ও ওরা মানে আমাকে হঠাৎ করেই বললো যে তুমি একটু এই কিছু ডাক্তার আছে ওদের সামনে বলো যে কিভাবে করে সহজে, সহজে তো না, যে কিভাবে কি রাস্তায় আমরা এই ইউএইতে বা মিডল ইস্টে আসা যায়। তো আমি ওখানে 15-20 মিনিটের একটু কথা বলছিলাম তখন আমি, এবং ওরা কিছু কিছু কিন্তু ইনস্টিটিউট ওরাও হেল্প করতেছে। কারণ কি, ডক্টর আমাদের দেশে যে চিকিৎসা ব্যবস্থা, আমাদের ডাক্তাররা কিন্তু অনেক ট্যালেন্টেড। জাস্ট ডাক্তার, যে সমস্যাটা হচ্ছে ওরা একটা মানে যে এনভায়রনমেন্টে গ্রো করা যায়, যে হসপিটাল গুলার, যেমন এখানে প্রত্যেকটা হসপিটাল জেসি অ্যাক্রিডিটেড, এবং প্রত্যেকটা হসপিটাল মানে এই মানে এত সংখ্যক কি পারফরমেন্স ইন্ডিকেটর আছে যে আপনি চুন থেকে, পান থেকে চুন খোসার উপায় নাই। মানে আপনাকে ভালো কাজ করতেই হবে। আপনি বলতে গেলে ডাক্তাররাও সোজা থাকতে হয়, সার্ভিস সেরকম হবে। আমাদের ওখানে তো সেরকম নাই। কিন্তু এই ডাক্তারগুলো মানে আমরাই যখন বাইরে আসি, তখনই দেখা যায় যে ওই এই ডাক্তাররা যারা বাংলাদেশে ভালো পারফর্ম করতেছিল না, এখানে এসে এরা কিন্তু স্মার্ট হয়ে যায়। আমরা আমাদের এখানেই অ্যালাইনে দেখি, আমি আমি অ্যালাইনে এনএমসি হসপিটালে, একটা হসপিটালে কনসালটেন্ট সার্জন হিসেবে আছি। কিন্তু আমি আমাদের অ্যালাইনে রিসেন্টলি গত 1-2 বছরে প্রায় 10-15 জন ডাক্তার জয়েন করছে, এবং এবং তারা দেখি যে যখন আসছে যে কনফিডেন্ট ছিল, এখন তার চেয়ে অনেক বেশি কনফিডেন্ট। আই ফিল ভেরি গুড। তার মানে কি, একটা এনভায়রনমেন্ট, সুযোগ সুবিধা পেলে আমাদের ডাক্তাররা পুরো চেঞ্জ হয়। নার্সদের ক্ষেত্রে সেই অবস্থা, যে যে ভয়টা কাজ করে যে বাইরে যেয়ে কাজ করতে পারবো কিনা, এটা কিন্তু কিছু না, জাস্ট একটু ট্রেনিং, পরীক্ষা পাশ করে আসলে এখানকার মডিউলেই একটা মানুষ দেখা যাবে যে ট্রেনিং করে একটা লাইন আপ হয়ে গেছে। হ্যাঁ, তো সুতরাং ওইটাই দরকার, যে বাংলাদেশের সরকারের যেটা করতে হবে, আমার যেটা মনে হয় যে এই এই নার্স এবং এদেরকে একটা ট্রেনিং, একটা ইনস্টিটিউট এমন ভাবে করা, যারা যারা এদেরকে তৈরি করা। হ্যাঁ, সেটা প্রাইভেট সেক্টর হইতে পারে, সেটা গভর্নমেন্ট সেক্টর হইতে পারে, যে কিভাবে করে ই করলে মিডল ইস্ট বা বাইরে, কারণ একজন লেবার আর্ন করে 700 থেকে 1000 দিরহাম বেতন, আর একজন ডাক্তার মিনিমাম 10,000 দিরহাম স্যালারি। এবং তারা আর যারা জিপি আর কনসালটেন্ট স্পেশালিস্ট তো আরো অনেক। তো সুতরাং তারা আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে না। আর আমি দেখছি যে আমাদের যে ডাক্তাররা এখানে আছে, দে আর ফ্যান্টাস্টিক, দে আর সো ডেডিকেটেড, এবং অনেক সুনামের সাথে কাজ করছে। তো সুতরাং ওইটার ভয়ের কিছু নাই যে এই আমাদের ডাক্তারদের দুর্বলতা আছে। আমাদের আমাদের ডাক্তারকে নিয়ে আমরা আমরা গর্ব করতে পারি। শহীদুল ইসলাম, আপনি বলছিলেন যে নানান জায়গায়, নানান খাতে বাংলাদেশ থেকে যাওয়ার সম্ভাবনা দিন দিন বেড়েই চলেছে সংযুক্ত আরব আমিরাতে, তার মধ্যে ব্যাংকিং একটা সেক্টর। তো এই বিষয়ে কি বলবেন, যে আসলে ব্যাংকে যদি কেউ যেতে চায় বা ব্যাংকার হতে চায়, সেটা ঠিক কিভাবে যাবে, একটু যদি আমাদেরকে বলেন। যদি কোয়ালিফাইড লোক আমরা তৈরি করতে পারি, ওখানে তো ভিসা মুক্ত। একজন লোক আগে রেসিডেন্ট ভিসা হইতে, এখন সে ভিজিটরে যাবে, ভিজিটরে গিয়ে সে ডাইরেক্ট ইন্টারভিউ দিবে। এবং সংযুক্ত আরব আমিরাতে এখন সারা বিশ্বের বড় বড় নামি দামি কোম্পানিগুলো তাদের অফিস করছে, তাদের রিকোয়ারমেন্ট আছে, এবং সেই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করতে পারলে আমরা বাংলাদেশে সেখানে অনেক সাকসেস করব। আপনি কি জানেন একটি অবদানের কথা, বাংলাদেশে যতগুলো সিআইপি হচ্ছে সব দুবাই থেকে হচ্ছে এখন মেজর। গভর্নমেন্ট যদি 60 জন সিআইপি নেয়, তার মধ্যে দেখা যায় 45 সিআইপি দুবাইতে হচ্ছে। আমাদের জনগণ দুবাইতে গিয়ে চাকরিও ভালো করতেছে, ব্যবসাও ভালো করতেছে। আমি আপনাকে ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলি। আমি ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে আমি একমাত্র আমার পরিবারের, আমার এলাকা থেকে আমি দুবাই গেছি। আমি যাওয়ার পরে আমার এলাকার 16 বছর উপরে যতগুলো ছেলে ছিল, 18 বছর, আমি সবাইকে নিয়ে গেছি। আমার পরিবার থেকে আমার কোম্পানিতে 100 জন লোক কাজ করছে, এবং আমি যাদেরকে নিয়ে গেছি আমার বোন ভাগিনা, তারা আজকে ইউএইতে
তাদের কাছে 200 লোক 300 লোক কাজ করতে, তারা ইন্ডাস্ট্রি করেছে। এটি তো বড় অবদান। আমরা একজন গেলে বাঙালিরা তার আত্মীয় স্বজনকে নেই। আপনি মনে রাখবেন, ইন্ডিয়ানদের ক্ষেত্রে, পাকিস্তানিদের ক্ষেত্রে আন্তরিকতা কম। সে গেছে, ইভেন কি সে টাকা কামাই করলে ইন্ডিয়ানরা আমরা দেখেছি তার আপন ভাইকে সুদের উপর টাকা দেয়। অথচ আমার কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে, রেস্টুরেন্টে একজন কর্মচারী সে যে বেতন পায়, কিস্তির টাকা পায়, এগুলো দিয়ে তার বোনকে হেল্প করে, বোনের শাশুড়িকে পর্যন্ত হেল্প করে। আমাদের মন মানসিকতা বাংলাদেশি, আমি প্রাউড ফিল করি আমাদের মন মানসিকতা। আল্লাহ যে এই ভূমিতে আমাদেরকে জন্মগ্রহণ করেছে, আমাদের মধ্যে আন্তরিকতা, পরিবারের সবাইকে আমরা টেনে উঠাতে চাই। এটার জন্য তো আজকে 12 লক্ষ 14 লক্ষ বাঙালি দুবাইতে আছে। আমরা একজনকে আরেকজনকে টেনে নিয়ে যাচ্ছি। আমি আমেরিকা গেলে আমি সেই সুযোগ পাতাম না, আমি কানাডা গেলে আমি কয়জন নিতে পারতাম যদি আমি দুবাইতে তো নেওয়াই যে। আর এখন লেবারের চেয়ে আমাদের ডিমান্ড হচ্ছে অ্যাটলিস্ট একজন টাইলস লাগাবে, সিভিল ইঞ্জিনিয়ার কিছু না, মেশন টাইলসের কাজ করে, তাকে আর্ট জানতে হবে, সুন্দর জানতে হবে, তার মধ্যে স্মার্টনেস থাকতে হবে, সাথে সাথে কিছু ইংলিশ শিখতে হবে। আপনাকে বলি, এখন দুবাইতে কিন্তু ড্রাইভার এখন বাংলাদেশ আর অন্য দেশ থেকে না নিয়ে ওরা আফ্রিকার দেশগুলো থেকে আনতে, তারা ইংলিশ স্মার্টলি ইংলিশ বলতে পারতেছে। এবং আপনাকে আরেকটা জিনিস বলি, একজন ড্রাইভার দুবাইতে কাজ করলে সে 1 লক্ষ টাকার উপরে পাঠাইতে পারে মাসে, 1 লক্ষ টাকা। আর বিদেশ থেকে যদি 1 লক্ষ টাকা পাঠায়, তার পুরো টাকাটাই তো পরিবার স্বাচ্ছন্দ্য বিল করবে। আমার রেস্টুরেন্টে প্রতি মাসে ড্রাইভারদের একটা পার্টি হয়। সেই পার্টিতে আমি ড্রাইভারদেরকে দেখেছি, তারা দুবাইতে ড্রাইভারি করে বাংলাদেশে সন্তানদেরকে প্রাইভেট মেডিকেল পড়াচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট। এবং এক সময় আমি একজন ড্রাইভারকে পুরস্কৃত করেছি, ওনার 2টা মেয়ে, কোনো ছেলে নাই, 2টা মেয়ে বুয়েটে চান্স পাইছে, ওরা বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পড়ছে। এটি তো অবদান। আসুন, আমাদের প্রচুর মেরিন ইঞ্জিনিয়ারের ডিমান্ড আছে দুবাইতে। দুবাইতে কিন্তু ওয়ার্ল্ডের এখন শিপিং লাইনের বড় 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 ব্যবসা চলতেছে। আপনি যদি মেরিন ইঞ্জিনিয়ার এখান থেকে কোয়ালিফাই করে, বর্তমানে আমাদের 70 থেকে 80 জন মেরিন ইঞ্জিনিয়ার আছে। স্পেশালি ব্যাংকিং সেক্টরে এক্সপার্টরা যদি চেষ্টা করে দুবাইতে, মাশাআল্লাহ আমাদের 100-র উপরে দুবাইতে ব্যাংকার আছে, যারা সুনামের সাথে বিভিন্ন ব্যাংকে হাই স্যালারিতে এবং ইন্ডিয়ানদেরকে লিড দিয়ে ওরা সিইও হিসেবে আছে 2টা ব্যাংকে। এটি তো আমাদের জন্য বড় গর্ব। জি, আপনি যে বলছিলেন যে আপনি আপনার অনেককেই নিতে পারছেন দুবাইতে এবং তাদেরকে সেখানে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তো আপনার মতো তো আরও অনেকেই আছে, অনেক বাংলাদেশি আছে যারা প্রতিষ্ঠিত। তাদেরকে কি কোনোভাবে আপনি উদ্বুদ্ধ করেছেন, বা আপনারা যখন একসাথে বসেন যে তারাও যেন মানুষকে এই বাংলাদেশ থেকে নেয়? কারণ আমাদের তো মানব সম্পদটাই হচ্ছে আমাদের সম্পদ, মানুষের সংখ্যা বা বলি আর যাই বলি, মানব সম্পদই হচ্ছে আমাদের সম্পদ। তো অন্যদেরকে কি আপনি মোটিভেট করেছেন যে বাংলাদেশ থেকে আরো লোক নেওয়া দরকার আপনার মতো? এই কথাটি আপনি সুন্দর বলেছেন। আসলে আজকে এটা তো একটা মানসিকতার ব্যাপার। আমরা একটি গরিব জনপদ থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছি, আমরা 8 টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছি, আমাদের বাবার কিছু ছিল না। বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় থেকে যখন আমি ডিগ্রি গ্রহণ করেছি, এই 8 টাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং কেউ পড়তে পারে? আমার ছেলেকে আমি পড়াচ্ছি এখন, তার জন্য বাংলা টাকা 2 লক্ষ টাকা মাসে দিতে হচ্ছে, কিন্তু আমি পড়েছি 8 টাকা দিয়ে। যদি আমি মনে করি যে যখন আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, তখন আমার গ্রামের মানুষগুলো আশা করতো যে আমি একদিন ইঞ্জিনিয়ার হয়ে তাদের জন্য কিছু করব। আজকে এটা আমার আচরণ বলতে নিজের মধ্যে একটা প্রশ্ন থাকবে যে রাষ্ট্র আমাকে ইঞ্জিনিয়ার হওয়ার সৌভাগ্য করেছে, আমি ইঞ্জিনিয়ারিং করতে 1টি টাকাও দিতে হয় না, আমি স্কলারশিপ পেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছি। তাহলে আজকে তো আমাকে করতে হবে। এটি আমরা ইঞ্জিনিয়ারদের মিটিং এ এই কথাগুলো খুব হাইলাইট করি সবাইকে। মনে রাখবেন, একজন মানুষের অ্যাচিভমেন্ট নট টু স্যাটিসফাই 4 স্টমাক। 4টি স্টমাকের জন্য একজন ইঞ্জিনিয়ার হয় না। 8টি স্টমাক বলতে আপনি, আপনার ওয়াইফ আর 2টা বাচ্চার জন্য আপনি পৃথিবীতে আসেন নাই। আপনার অ্যাচিভমেন্ট দিয়ে যদি নিয়ারের ব্লাড আলোকিত হইতে না পারে, তাহলে আপনি এই ডিগ্রিটাই তো বৃথা। শুধু ম্যারেজ ডে, শুধু আপনি সন্তানের বার্থডে, এগুলো এনজয় করার জন্য আপনি পৃথিবীতে আসেন নাই। আপনার গ্রাজুয়েশন হইতে হবে মানুষের কল্যাণে। আর আমি একটি কথা সবাইকে বলি, লাইফ ইজ নট ফর হোপলেস পিপল, লাইফ ইজ ফর অপটিমিস্টিক পিপল। অপটিমিস্টিক পিপল লিড দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে অপটিমিস্টিকরা পৃথিবীকে লিড দিবে। হতাশাগ্রস্ত মানুষের জন্য পৃথিবী আসলে। আমাদের বাবা মারা গেছে, আমরা কোনোদিন দাঁড়াতে পারতাম না। আজকে আমরা গ্রামের একটি অত্যন্ত প্রত্যন্ত গ্রাম থেকে আমরা অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ার হইতে পেরেছি। বাংলাদেশ আমাকে অনেক কিছু দিয়েছে।
আমি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হিসেবে আজকে সারা ওয়ার্ল্ডে আমি জাতিসংঘের 2টি দেশে কাজ করেছি। আমি নেটওয়ার্ক টেলিকম কনসালটেন্ট, অনেক বড় অর্জন। এটি তো আমার বাংলাদেশের একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আমার জন্য সুযোগ করে দিচ্ছে। সুতরাং আমি দেশের মানুষের জন্য করব, এটা আমার মানসিকতা থাকতে হবে। ডাক্তার মোস্তাফিজুর রহমান, আপনারা যারা চিকিৎসক রয়েছেন, অর্থাৎ আপনি সহ অন্যরা যারা রয়েছেন, আপনাদের মধ্যে কি কোনো ধরেন কোনো কমিউনিটি বা কোনো সমিতির মতো বিল্ড আপ করেছেন যারা আসলে আমাদের বাংলাদেশি শ্রমিক হিসেবে ওখানে রয়েছে তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য, অথবা তারা যদি কোনো সমস্যায় পড়ে তাদেরকে হয়তো হাসপাতালের বাইরে কমিউনিটির বা বাংলাদেশি একজন চিকিৎসক হিসেবে আমাদের যারা শ্রমিকরা রয়েছেন তাদেরকে একটু দেখভাল করা যায় বা একটু সুযোগ সুবিধা দেওয়া যায় বা তাদেরকে এক্সট্রা করে চিকিৎসা দেওয়া যায়, এরকম কি কোনো ব্যবস্থা আছে? আপনাকে একটা জিনিস বলি যে এখানে কিন্তু আবুধাবিতে 99% অফ দ্য এরা ইন্স্যুরেন্সের আন্ডারে আছে। তো যার ফলে কি একজন একজন মানে শেখ বা বড় লোক বা যেটাকে বলে হায়ার সোসাইটি বা লোকাল যে চিকিৎসাটা পায়, একজন লেবার কিন্তু ঠিক সেম চিকিৎসাটাই পায়। এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এখানকার। এই চিকিৎসা যে এখানে বাধ্যতামূলক ভাবেই যে একজন ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে। এটা এটা দুবাইতেও আছে, তাও পুরানা, কিন্তু আদার এমিরেটসে আস্তে আস্তে হচ্ছে, কিন্তু আবুধাবিতে এটা পুরোপুরি স্টাবলিশ। সুতরাং দেখা যায় যে আমরা এখানে যত লেবার শ্রেণীর যারা লোক আছে তাদেরকে আমরা হেল্প করতে পারি, কারণ কি তারা আমাদের কাছে আসতে পারে। আমি আরেকটি জিনিস বলে রাখি যে এর আগে কিন্তু ডিজি হেলথ থেকেও যখন লোক আসছিল, হ্যাঁ, আমাদের এই অ্যাম্বাসেডর সাহেবের সাথে কথা বলা একসাথে, তখন কিন্তু একটা উদ্যোগ ছিল যে কিভাবে এই দেশে ডাক্তার আনা যায়। তো আমার মনে হয় যে এই ব্যাপারে যদি অ্যাক্টিভলি যদি সবাই কাজ করে, আপনারা যারা মিডিয়াতে আছেন, আমরা এখান থেকে, শুধু আমি না, আমার মতো আরো অনেক ডাক্তার আছে, হ্যাঁ, আমরা হেল্প করতে প্রস্তুত। হ্যাঁ, আমাদের কমিউনিটি আমাদের এখান থেকে আমাদের যতটুকু সাধ্য হেল্প করতে রাজি আছে, কিন্তু মেইন জিনিসটা করতে হবে যে ওখানে যারা আছে ডাক্তারদের ইচ্ছা এবং তারা এই ডাটা ফ্লোটা একটু কষ্ট সেটাকে ফিল আপ করা, এর জন্য এজেন্সি আছে, এবং যে পরীক্ষাটা দিয়ে পাশ করার পরে এই জবটা খোঁজা, দ্যাট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট। এবং সরকার যেটা করতে পারে যে এরা যে এখানে আসবে, আসলে পরে চাকরি খোঁজাটা হেল্প করতে পারা, যে এই জবটা বিভিন্ন এই ক্লিনিক কিংবা হসপিটালের সাথে যে বাংলাদেশি ডক্টর আছে, নার্স আছে, হ্যাঁ, একটা যে আমরা আমরা ডাক্তার দিতে পারি, হ্যাঁ, আমাদের সেরকম ভালো ডাক্তার আছে, সেটা আমাদের এমবেসি বা থেকে এই যোগাযোগ করে করতে পারে, যেন উই ক্যান প্রোভাইড ডক্টরস এন্ড নার্সেস। ডাক্তার মোস্তাফিজুর রহমান এবং ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সিরাজি, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদের অনুষ্ঠানের সময় দিয়েছেন। আপনাদের সাথে আলোচনা চালিয়ে যেতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের দুজন অতিথির কাছে শুনলেন যে সংযুক্ত আরব আমিরাতে শুধু চিকিৎসা পেশা বা প্রকৌশলী পেশা নয়, আরও অনেক খাত রয়েছে যেখানে একটু যোগ্যতা সম্পন্ন, একটু দক্ষতা অর্জন করে গেলে বা কোনো কোর্স করে গেলে সেখানে ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। তো আশা করি আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে ক্যারিয়ার করতে চান বা দক্ষতা নির্ভর কাজে যেতে চান, তারা সেই বিষয়গুলিতে নজর দিবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।